জাতিসংঘে ইসরায়েলকে বর্জন করে বেরিয়ে গেলেন অতিথিরা। পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না, আশ্বস্ত করলেন ট্রাম্প। 6 মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন। তুরস্ককে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। বোমা হামলার মসজিদে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে গ্রহণ করলেন ইসলাম ধর্ম। কে এই রিচার্ড ম্যাককেনি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জাতিসংঘের মঞ্চে অভিনব কায়দায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানালো উপস্থিত অতিথিরা। সাধারণ পরিষদে ভাষণ দিতে মঞ্চে উঠলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বক্তব্য বর্জন করে বেরিয়ে গেলেন বেশ কয়েকজন। ফিলিস্তিনের পক্ষে এই প্রতিবাদের ভাষায় অনেক করতালিও দিলেন। জাতিসংঘের মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের এই ভাষাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনপন্থীরা। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলকে দখল করতে দেয়া হবে না বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অপতৎপরতার পরিণতি নিয়ে আরব নেতাদের সতর্কবার্তার পর ট্রাম্পের পক্ষে এমন আশ্বাসবাণী এলো। ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। গাজা নিয়ে মধ্যস্থতা এমনকি শান্তি চুক্তি খুব সন্নিকটে উল্লেখ করে ট্রাম্প আরও জানিয়েছেন, এ বিষয়ে আরব ও ইসরায়েলের নেতাদের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে। পশ্চিম তীর দখলের উদ্দেশ্যে সেখানে আরও 3,500 অবৈধ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করেছে ইসরায়েল। এদিকে আরব নেতাদের পক্ষে জাতিসংঘ সদর দপ্তরের কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি জানিয়েছেন, পশ্চিম তীর ইসরায়েলের দখলে গেলে ঝুঁকিগুলো ট্রাম্পের কাছে স্পষ্ট করা হয়েছে। দখলের পরিণতি শান্তি স্থাপন প্রক্রিয়ার সম্ভাবনাকে শুধু ঝুঁকিতেই ফেলবে না, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা পড়বে অনিশ্চয়তায়। গাজায় চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক ক্ষোভ তুঙ্গে উঠলেও ইসরায়েলের অস্ত্র ব্যবসা কমছে না, বরং আগের বছরের তুলনায় 13% বেড়ে 2024 সালে রপ্তানি দাঁড়িয়েছে প্রায় $15 বিলিয়ন। ইউরোপ একদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলের কাছ থেকে কিনছে কোটি কোটি ডলারের সমরাস্ত্র। স্পেন, ফ্রান্স ও আমিরাতের মতো অনেক দেশ চুক্তি বাতিল করলেও নতুন বাজারে ভিড় জমাচ্ছে ইসরায়েলি কোম্পানিগুলো। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভ আকাশছোঁয়া হলেও কিছুতেই থামছে না তাদের অস্ত্র ব্যবসা, বরং ক্রমাগত বেড়েই চলেছে ইহুদি রাষ্ট্রটির সমরাস্ত্র বাণিজ্যের পরিমাণ। ইউরোপের বিভিন্ন দেশ একদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে তারাই তেল আবিবের কাছ থেকে কিনছে কোটি কোটি ডলারের আর্মস। গাজায় চলমান গণহত্যার জন্য দায়ী হওয়ার পরেও কিভাবে এত সমৃদ্ধ ইসরায়েলের অস্ত্রবাজার? বাংলাদেশও কি কেনে তাদের তৈরি সমরাস্ত্র ও প্রযুক্তি? অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী ইসরায়েলের আর্মস ইন্ডাস্ট্রি? দেশীয় অস্ত্রশিল্প টিকিয়ে রাখতে স্থানীয় প্রস্তুতকারকদের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ এই খাতটি ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষার প্রধান স্তম্ভ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব বলছে, 2024 সালে প্রায় $15 বিলিয়ন অস্ত্র রপ্তানি করেছে ইসরায়েল। আগের বছরের তুলনায় 13% বেশি বেড়েছে ব্যবসা। এসব সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে ইউরোপ। দেশটির মোট রপ্তানির অর্ধেকেরও বেশি গেছে সেখানেই। গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানের উপর পরীক্ষিত বলে মার্কেটিং করার কারণে লাফিয়ে বেড়েছে ইসরায়েলি অস্ত্রের চাহিদা। বিশ্ববাজারে অস্ত্রের প্রয়োজন কখনোই শেষ হয় না, ফলে ইসরায়েলের ব্যবসা শত বাধার পরেও থামবে না, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। সম্প্রতি তেল আবিবের সবচেয়ে প্রভাবশালী সমরাস্ত্র তৈরির প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সঙ্গে $1.6 বিলিয়ন গোপন চুক্তি করেছে ইউরোপের একটি দেশ। এছাড়াও আন্তর্জাতিক সাপ্লাই চেইনের ভেতরে লোকচক্ষুর আড়ালে মিশে আছে ইসরায়েলি নানা প্রযুক্তি। দেশটির কাছ থেকে সরাসরি না কিনলেও পরোক্ষভাবে ইসরায়েলের তৈরি অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করছে বিশ্বের অনেক দেশ। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তেল আবিবের অস্ত্র ও প্রযুক্তি কেনে না, তবে বেনামে কিংবা গ্রে মার্কেট থেকে কোনো ইসরায়েলি সামরিক পণ্য ঢাকায় আসে কিনা সেটা নিয়ে রয়েছে নানা রকম গুঞ্জন। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জেরে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে বিরোধিতার মাত্রা। সরাসরি শত শত মিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। সম্প্রতি লন্ডনের এক অস্ত্র মেলায় ইসরায়েলি কোম্পানির স্টলে ভিড় দেখা গেলেও একই সময় মেলার বাইরে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাজারো মানুষ। ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলো যেন বড় কোনো সরকারি চুক্তি না পায়, সেজন্য সংসদেও চাপের মুখে পড়েছে যুক্তরাজ্যের সরকার। প্যারিস এয়ার শোতে ইসরায়েলি প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দিয়েছে ফ্রান্স। দুবাই এয়ার শোতে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।
ইসরায়েলের অস্ত্র বাণিজ্য ফুলে ফেঁপে উঠলেও দেশটিকে দীর্ঘমেয়াদে একঘরে হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পুরনো অনেক মিত্র দেশের বৈরিতার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনে আগ্রাসন আন্তর্জাতিক রাজনীতি থেকে তেল আবিবকে অনেকাংশে বিচ্ছিন্ন করে ফেলছে। গাজার যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত বেশি মিত্র হারাবে ইসরায়েল। তবে বিশ্লেষকদের আশঙ্কা, সমরাস্ত্র ব্যবসা থেকে আসা বিপুল অর্থ নেতানিয়াহুকে করে তুলবে আরও আগ্রাসী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনার প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে এর মধ্যেই নতুন পদক্ষেপ নিল চীন। 6টি মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল দেশটি। বেজিং এর মতে এটি চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের প্রতি সরাসরি হুমকি। বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞা চীন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। বিস্তারিত মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে এর মধ্যেই বড় পদক্ষেপ নিল চীন। 6টি মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল দেশটি, যা দ্বিপক্ষীয় উত্তেজনা আরও তীব্র করার শঙ্কা তৈরি করেছে। 25 সেপ্টেম্বর এক ঘোষণায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই মার্কিন কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা করছে। তাইওয়ানের সঙ্গে তথাকথিত সামরিক সহযোগিতায় লিপ্ত হওয়া মানে এক চীন নীতির প্রতি অবজ্ঞা। বেইজিংয়ের মতে এটি চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের প্রতি সরাসরি হুমকি। চীনের অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত করা কোম্পানিগুলো হল মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান সার্নিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি এরকম এবং ইঞ্জিনিয়ারিং ফার্ম ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল। পৃথকভাবে আরও 3টি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানির নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। কোম্পানিগুলো হল সামরিক জাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাসিলিটিস ম্যানেজার প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং ইন্টেলিজেন্স ফার্ম গ্লোবাল ডাইমেনশনস। ওয়াশিংটনের তরফ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞা চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। মূলত তাইওয়ান ইস্যুই এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে এবং এক চীন নীতি বিশ্বব্যাপী মান্য করার দাবি জানায়। তবে যুক্তরাষ্ট্র নিয়মিত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে এবং রাজনৈতিক সমর্থন দেয়, যা বেইজিংয়ের কাছে উস্কানিমূলক। মীর ফজল রাব্বি, বাংলা ভিশন। F-35 যুদ্ধবিমান কেনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়া থেকে তুরস্কের তেল কেনা বন্ধের পাল্টা প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো জোটভুক্ত হওয়ার পরও তুরস্কের F-35 যুদ্ধবিমান কেনা এবং এর যন্ত্রাংশ উৎপাদনে ওয়াশিংটনে নিষেধাজ্ঞা তুলতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে আঙ্কারা। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র আর তুরস্কের প্রেসিডেন্টের বৈঠকে স্বাভাবিকভাবে বিষয়টি উঠে আসে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের এমন অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশাবাদ জানানো ট্রাম্প আলাদা প্রয়োজনে ভিন্ন শর্ত জুড়ে দিয়েছেন। বলেছেন, মস্কো থেকে আঙ্কারা তেল কেনা বন্ধ করবে বলে আশাবাদী ওয়াশিংটন। তেল ক্রয়ে রাশিয়া বিকল্প হিসেবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার নাম উল্লেখ করেছেন ট্রাম্প। এই আয়োজনে চীনের মালিকানাধীন সামাজিক মাধ্যম টিকটকের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাইট ড্যান্স কেনার কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মালিকানা হস্তান্তরের জন্য 120 দিনের সময় বেঁধে দিয়েছেন তিনি। এক সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা রিচার্ড ম্যাককেনি মুসলমানদের প্রতি যার এতটাই ঘৃণা ছিল যে তিনি ষড়যন্ত্র করেছিলেন এক মসজিদে বোমা হামলা করার। তার বিশ্বাস ছিল মুসলিমরা ধ্বংস করে দিবে আমেরিকাকে, তাই আগেভাগেই তিনি মুসলিমদের শেষ করতে চেয়েছিলেন। কিন্তু এরপর ঘটে এক অপূর্ব ঘটনা। পুরোপুরি বদলে যায় রিচার্ডের জীবন। যে মসজিদ উড়িয়ে দিতে চেয়েছিলেন, এখন তিনি সে মসজিদেই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। কি ঘটেছিল তার সাথে? কিভাবে ঘৃণা রূপান্তরিত হয় ভালোবাসায়? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। রিচার্ড ম্যাককিনি একজন প্রাক্তন মার্কিন সামরিক কর্মকর্তা। আফগানিস্তান, ইরাক সহ অন্যান্য মুসলিম প্রধান দেশে যুদ্ধ করেছেন তিনি। সেই যুদ্ধের অভিজ্ঞতা আর দীর্ঘদিনের প্রোপাগান্ডা তার মনে মুসলিমদের প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি করেছিল। রিচার্ডের দৃঢ় বিশ্বাস ছিল ইসলাম হলো সহিংসতার ধর্ম আর মুসলিমরা আমেরিকার জন্য হুমকি। সেই ঘৃণায় একসময় তাকে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর পরিকল্পনার দিকে। একটি মসজিদ উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন তিনি।
কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ষড়যন্ত্রই পরিণত হয় তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে। তিনি নিজেই হয়ে যান মুসলিম। রিচার্ড ম্যাককিনি প্রায় ২৫ বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। তিনি আফগানিস্তান থেকে আহত অবস্থায় ফিরে আসার পর নিজের ভেতরে জমতে থাকা ঘৃণা ও দুঃখ ভুলতে পারছিলেন না। বিবিসিতে দেয়া সাক্ষাৎকারটিতে তিনি আরও বলেন, তার বিশ্বাস ছিল ইসলামই সব সমস্যার মূল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই ঘৃণার ফলেই তিনি ঠিক করেন যে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার মুন্সি শহরের একটি মসজিদে বোমা হামলা করবেন। তিনি মনে করতেন মুসলিমরা আমেরিকাকে ধ্বংস করবে, তাই আগে থেকেই তাদের ধ্বংস করতে হবে। টুয়ার্ডস ইটার্নিটিতে দেয়া এক পডকাস্টে রিচার্ড জানান, সামরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজেই একটি শক্তিশালী বোমা তৈরি করেন। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগে সেই মসজিদে যান তিনি। উদ্দেশ্য ছিল ভেতরে অবস্থা বোঝা। সেখানে গিয়ে যা হলো তা তাকে সম্পূর্ণ বদলে দেয়। তিনি আশা করেছিলেন ভেতরে গিয়ে বৈরী আচরণ দেখবেন, কিন্তু মুসলিমরা তাকে স্বাগত জানালেন, চা খাওয়ালেন, কথা বললেন, এমনকি তার সামরিক পটভূমি জানার পরও তাকে আলিঙ্গন করলেন। বিবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে রিচার্ড বলেন, আমি ওদের কাছে ঘৃণা নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ভালোবাসা দিল। মুসলিমদের এই ভালোবাসা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। রিচার্ড নিজের সিদ্ধান্তকে প্রশ্ন করতে শুরু করেন, যদি এরা সত্যি এতটা খারাপ হতো তবে কেন আমার প্রতি মমতা দেখাবে? এরপর থেকেই তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন। সেই মসজিদ থেকে তাকে একটি ইংরেজি অর্থসহ কোরআন দেয়া হয়। কোরআন পড়ে তিনি জানলেন তাওহীদের ধারণা, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আর এই ধারণা তার মনে গভীর প্রভাব ফেলে। পাশাপাশি তিনি দেখলেন পশ্চিমা মিডিয়ায় ইসলাম সম্পর্কে যা বলা হয় কোরআনে ঠিক তার উল্টো চিত্র। তার মনে গভীর দাগ কাটে সূরা মাইদার ৩২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার অপরাধ বা পৃথিবীতে ফিতনা সৃষ্টির অপরাধ ছাড়া, তাহলে সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল। আর যদি কেউ একটি প্রাণ রক্ষা করে, সে যেন সমগ্র মানবজাতিকেই রক্ষা করল। ধীরে ধীরে তার কাছে স্পষ্ট হতে থাকে ইসলাম সন্ত্রাসের নয়, বরং শান্তির ধর্ম। অবশেষে একদিন তিনি সেই মসজিদের ইমামের কাছে গিয়ে নিজের মনোভাব প্রকাশ করেন এবং কালেমা পড়ে মুসলিম হয়ে যান। বিবিসির অডিও প্রোগ্রাম স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেটে তিনি বলেন, আমি কালেমা পড়ার সময় মনে হলো যেন বুক থেকে একটা পাহাড় নেমে গেল। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখনও তার স্ত্রী ও সন্তান খ্রিস্টান ছিলেন, কিন্তু বেশ কিছু সময় পর তারা দুজনেও ইসলাম গ্রহণ করেন। রিচার্ড ম্যাককিনি এখন আমেরিকার বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, মানুষকে জানান ঘৃণা থেকে কিভাবে ভালোবাসায় ফেরা যায়। তার জীবনের গল্প থেকে তৈরি ডকুমেন্টারি স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট অস্কারেও মনোনীত হয়েছিল। এই গল্পে স্পষ্ট হয়ে যায় রিচার্ড ম্যাককিনি যখন ঘৃণায় অন্ধ হয়ে ভুল পথে পা বাড়াতে যাচ্ছিলেন, তখনই মহান আল্লাহ তার সামনে মসজিদের দরজা খুলে দিলেন, যেখানে তিনি পেলেন ভালোবাসা আর শান্তির শিক্ষা। আজ তিনি একজন মুসলিম, আর তার কণ্ঠে শোনা যায় কৃতজ্ঞতার সুর। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই অতিথিকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার অস্বস্তি চাপা পড়ে গেছে ট্রাম্পের সাথে লম্বা সময়ব্যাপী বৈঠকে। হোয়াইট হাউসে পূর্ব নির্ধারিত বৈঠকটি বৃহস্পতিবার বিকেল 4:30টায় শুরুর কথা থাকলেও প্রায় আধা ঘন্টা ট্রাম্পের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে শাহবাজ শরীফ ও আসিম মুনিরকে। এ সময় একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষরের আলাদা আয়োজনে ব্যস্ত থাকায় দেরিতে শুরু হয় বৈঠকটি। গুরুত্বপূর্ণ এই বৈঠকে গণমাধ্যমের উপস্থিতি আটকে দেওয়ায় ভেতরের আলোচনার বিষয়বস্তু বাইরে আসেনি। পরে রেডিও পাকিস্তানের সামাজিক মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে জানানো হয়েছে, বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রায় 1 ঘন্টা 20 মিনিট দীর্ঘ আলাপচারিতার আগে আমন্ত্রিত দুই অতিথিকে চমৎকার ও মহান মানুষ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। এটি ছিল ট্রাম্প ও শাহবাজের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। শুল্ক, ভিসা, অভিবাসীদের ধরপাকড় সহ বিভিন্ন বিষয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন জটিল আকার নেয় এই বৈঠকের বিষয়বস্তু আর ফলাফলের উপর বিশেষ নজর রাখছে নয়াদিল্লি। জাতিসংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত বহুবার বিতর্কের জন্ম দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ইস্যু। ভেটো ক্ষমতার অপব্যবহারের কারণে স্থগিত হয়েছে জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এবার এই ভেটো ক্ষমতার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলল ফিনল্যান্ড। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।
সেই বক্তব্যে জাতিসংঘের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন স্টাব। তার মতে কোনো একক রাষ্ট্রের ভেটো ক্ষমতা থাকা উচিত নয়। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দিন কয়েক আগেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আটকে যায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, যার মূলে ছিল যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান। নিরাপত্তা পরিষদের অন্য 14টি সদস্য দেশই এই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বহুবার বিতর্কের জন্ম দিয়েছে এই ভেটো ইস্যু। ইউক্রেন ইস্যুতেও জাতিসংঘের অনেক প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া। ভেটো ক্ষমতার অপব্যবহারের কারণে স্থগিত হয়েছে জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এবার এই ভেটো ক্ষমতার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলল ফিনল্যান্ড। 24 সেপ্টেম্বর জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। সেই বক্তব্যে জাতিসংঘের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন স্টাব। তার মতে বর্তমান বাস্তবতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রয়োজন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা বাড়িয়ে 10টি করার প্রস্তাব দেন তিনি। স্টাব বলেন, কোনো একক রাষ্ট্রের ভেটো ক্ষমতা থাকা উচিত নয়। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোকেও জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। যদি কোনো সিকিউরিটি কাউন্সিল সদস্য জাতিসংঘের চার্টার লঙ্ঘন করে, তার ভোটাধিকার স্থগিত করা উচিত বলেও মনে করেন তিনি। শুধু ফিনল্যান্ড নয়, এর আগে ভেটো ক্ষমতার সমালোচনা করে অনেক দেশ আওয়াজ তুলেছে। কানাডা, মেক্সিকো, জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো ভেটো ক্ষমতা সীমিত করা ও নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছে। এমনকি ভেটো ক্ষমতা জাতিসংঘকে অচল করে দিচ্ছে বলে দাবি করেছিলেন খোদ জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। জাতিসংঘ সনদের 27 নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীনের সম্মতি থাকতে হবে। স্থায়ী সদস্যরা জাতিসংঘে নতুন সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্তি বা মহাসচিব পদের জন্য মনোনীত করা থেকে শুরু করে নিরাপত্তা পরিষদের যে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভেটো দিতে পারে। একটি দেশ ভেটো দিলেই সেই প্রস্তাব আর পাশ হয় না। ভেটো ক্ষমতা মূলত বড় শক্তিধর দেশগুলোর দাবির কারণে জন্ম নিয়েছিল, কিন্তু এখন এটি আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবিক ইস্যুগুলোতে বারবার বাধা তৈরি করছে, যার ফলে ভেটোর সংস্কার বা সীমিত ব্যবহারের দাবি দিন দিন বেড়েই চলছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।